নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি গুরুত্বপূর্ণ পর্ব। কালীগঞ্জ উপনির্বাচন হয়ে গেছে, আপনারা জানেন সেটা। বিজেপি কিন্তু সেখানে আবারও পরাজিত হয়েছে এবং দ্বিতীয় স্থান তাদের দখলে গেছে। কিন্তু নির্বাচনে হারার পর জেনারেলি যে দল হারে তারা ভাবে কেন হারলো, এবং পরবর্তী নির্বাচনে যেখানে যেখানে লুপহোলস থাকে, কারণ থাকে, ব্যর্থতার কারণ থাকে, সেগুলোকে রেকটিফাই করে পরে নির্বাচনে তারা যেতে চায়। কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে বিজেপির সমস্ত নেতানেত্রীরা বলছেন যে আমরা কিন্তু যা লক্ষ্য নিয়ে এই নির্বাচনে গেছিলাম সেইটা আমরা সফল করতে পেরেছি। মানে সব হিন্দু কিন্তু একত্রিত হচ্ছে, পোলারাইজেশন যেটা মেইন ন্যারেটিভ ছিল। সুতরাং এই কালীগঞ্জ উপনির্বাচন আমাদের কাছে একটা বুস্টার, মানে আমরা এনকারেজড হয়েছি। 54,000 প্লাস ভোট পেয়েছে বিজেপির প্রার্থী যিনি ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পোলারাইজেশনের ন্যারেটিভ 2026-এ বিজেপি সামনে আনছে মানুষজনদের সামনে, হিন্দুত্ব 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 হিন্দুত্ব, শুধু হিন্দুত্ব মানে ইনজেক্ট করা, সেটা কি আস্তে আস্তে মানুষ গ্রহণ করছেন? এই নির্বাচনে কি সেটাই রিফ্লেকশন হলো, মানে উপনির্বাচনে? এছাড়াও আরও বিভিন্ন ইস্যুস নিয়ে এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল কি করতে যাচ্ছে 2026-এ, মুখ কোথায়? শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রীর মুখ প্রজেক্ট করে বিজেপি? এ নিয়ে আমাদের আজকের পর্ব, এবং তার সঙ্গে লিগাল কিছু ইম্পর্ট্যান্ট আপডেটসও আপনাদেরকে দেবো। ডিএ নিয়ে দেবো, আর 2-3 দিন আছে, তারপর ডেডলাইন 27 জুন। আর তার থেকেও বড় কথা, এসএসসি চাকরি হারা শিক্ষকরাও কিন্তু রাস্তায় নামছেন রোজই। এই নিয়ে আমাদের আজকের পর্ব। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের আজকের অতিথি আমার পাশে বসে আছেন, আপনাদের ভীষণ পরিচিত বিজেপি লিগাল সেলের কো কনভেনার এবং বিজেপির নেতা মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি। ধন্যবাদ। তিনি একজন প্রখ্যাত আইনজীবী, তার আর একটা পরিচয় আপনারা প্রত্যেকে জানেন। তরুণদা, আপনাকে নীতি নির্ণয় দুর্নীতি এবং ট্রাইব টিভি বাংলা স্টুডিও স্বাগত। ধন্যবাদ। আমি প্রথমেই যেটা নিয়ে জিজ্ঞেস করলাম, যেটা নিয়ে শুরু করলাম, দর্শকরা কিন্তু ইতিমধ্যেই আমাদের বিভিন্ন পর্ব আপনিও দেখেছেন, সেখানে তারা লিখছেন যে কালীগঞ্জ উপনির্বাচনে আপনারা বলছেন যে এটা আপনাদের নৈতিক জয়, মানে ন্যারেটিভ নিয়ে আপনারা গেছিলেন, সেখান থেকে যে যা এসছে, অর্থাৎ মানুষজন যা সমর্থন পেয়েছেন, আপনারা এত উৎফুল্ল কিংবা এত মোটিভেটেড কী করে হয়ে গেলেন? ক্যালকুলেশন। বেশ সিম্পল কথা বলি, বলতে সুবিধা হয় আমার। ধরুন আমি ছোটোবেলার কথা বলি। আমি ছোটোবেলায় ধর্ম বিশ্বাস করতাম। এই আপনার বা অনেক কথা লোকের মতো আমিও একটু সেকুলার ছিলাম, ছোটোবেলার কথা বলছি। তারপর আস্তে আস্তে বড়ো হলাম, সিচুয়েশন দেখলাম, মেইনস্ট্রিম মিডিয়া, পলিটিক্যাল পার্টিজ ইন ওয়েস্ট বেঙ্গল মেড মি এ হিন্দু। আমি দেখলাম আমার হিন্দু হওয়ার অপরাধে আমি প্রত্যেক দিন অপ্রেসড হচ্ছি। আমার পুজোর জন্য পারমিশন লাগছে, আমার পুজো পিছিয়ে দেওয়া হচ্ছে, আমার উপর হাজারটা রেস্ট্রিকশন নামছে। আমি হিন্দু হয়েও ঠিকঠাকই ছিলাম। তারপর দেখলাম তাতেও হলো না, আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তখন আমি ভোকাল হওয়া শুরু করলাম। সেম কালীগঞ্জের হিন্দুরাও করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি সেই বিখ্যাত লাইন, প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ মানে তো লাঠিসোঁটা নিয়ে মারপিট করা নয়, গণতান্ত্রিক উপায়ে প্রতিশোধ। কালীগঞ্জে হিন্দুরা সেটাই করেছে। আমি হিসাব দিই কেন হয়েছে এরকম। এটা একদিনে হয়নি এই সিচুয়েশনটা। আমরা কেন খুশি সেটাও বলি। এই সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসলেন, আসার 1 বছর পরেই দুর্গাপুজোর বিসর্জন এবং মহরম একই দিনে পড়ল। 1 বছর বা 2 বছর পরে নোটিফিকেশন করে বলা হলো না, বিসর্জন পিছিয়ে দাও, বেশ মহরম হবে। দুটো একসাথে হলে তো অসুবিধা ছিল না, কোনো হিন্দুর বা কোনো মুসলমানেরই প্রবলেম ছিল না, হতে পারতো। পিছিয়ে দেওয়া হলো, বোঝানো হলো, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে আমি তোমাদের লোক নয়। শস্ত্র পুজো দুর্গাপুজোর একটা অংশ, শস্ত্র পুজোর জন্য কোর্টে ছুটতে হলো বিভিন্ন সময়। আমি আপনার দর্শকদের, আপনাকে আমি কলকাতা হাইকোর্টে ওয়েলকাম করছি। সেপ্টেম্বরে পুজো তো, আগস্ট 10 থেকে হাইকোর্টে আসুন, আমি নিয়ে যাবো আপনাদেরকে, দেখাবো প্রত্যেকটা কতগুলো মামলা ফাইল হয় দুর্গাপুজোর সময় পারমিশন নেওয়ার জন্য। বিভিন্ন পুজোর ক্ষেত্রে আমরা কোর্টে যেতে দেখেছি পারমিশন নেওয়ার জন্য। ইনফ্যাক্ট আগের বার তো সরস্বতী পুজোর জন্য কোর্টে ছুটতে হয়েছে, সেটাও পশ্চিমে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই তো মহরম আসছে,
মহরমে তাজিয়া বের করানোর জন্য হাইকোর্ট যেতে হয় কোনোদিন শুনেছেন? ঈদ পালন করতে হবে বলে হাইকোর্ট যেতে হয় কোনোদিন শুনেছেন? শোনেননি। হিন্দুরা এক ঘরে করা হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী রাস্তায় রেড রোডে দাঁড়িয়ে একটা মিটিংয়ে যান, রেড রোডে মিটিংটা কারা করে? খিলাফত কমিটি, তাই তো? এবার খিলাফতটা কী জিনিস অনেকেই জানেন না, ভাবে খিলাফত দারুণ জিনিস, গান্ধীজি করেছিল খিলাফত। কি খিলাফতটা কি? হোয়াট ইজ দ্য অরিজিন অফ খিলাফত? খিলাফতের অরিজিন হচ্ছে ক্যালিফেট থেকে। টার্কি যখন ক্যালিফ টু এস্টাবলিশ দ্য রুল অফ ক্যালিফের প্রতিষ্ঠা করার জন্য খিলাফত হয়েছিল। সেখান থেকে গান্ধীজি এখানে কেন এনেছিলেন আমি জানি না। খিলাফতের ফার্স্ট বলি হয়েছিল মোপলা রায়ের, সবাই জানে, তবে দেখে নেবেন। সে খিলাফত কমিটির প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যান এবং সেখানে একটা বিশেষ লাইন উচ্চারণ করেন প্রত্যেকবার। কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই। মুখ্যমন্ত্রী বলেন যে আমি কাফের নই, কাফেরদের সাথে লড়তে হবে। অ্যাজ পার ইসলাম কারা কাফের? কাফের হলো তারা যারা মুসলিম হয়ে ইসলামে বিশ্বাস করে না অথবা অমুসলিম, তারা কাফের। কাফেরদের সাথে লড়তে হবে মানে কাদের সাথে লড়তে হবে? হিন্দুদের সাথে লড়তে হবে, এবং সেটাই তো করা হচ্ছে। আমাদের হিন্দুদের অধিকারগুলো আস্তে আস্তে কেড়ে নেওয়া হচ্ছে। রিসেন্টলি আপনি দেখলেন ওবিসির নামে মুসলিম সম্প্রদায়কে ঢুকিয়ে দেওয়া হলো। তো কালীগঞ্জের হিন্দুরা সব কিছু দেখছে, কালীগঞ্জের হিন্দুরা মোথাবাড়ি দেখেছে, কালীগঞ্জের হিন্দুরা মুর্শিদাবাদ দেখেছে, যেখানে চন্দন দাস হরগোবিন্দ দাসকে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য বলি হতে হলো। মুখ্যমন্ত্রী বহিরাগত তত্ত্ব আনলেন, দেখা গেল লোকাল কাউন্সিলর, লোকাল এমএলএ, লোকাল নেতারা ইনভলভ। পুলিশের রিপোর্ট, আমাদের রিপোর্ট না। তো হিন্দুরা আর কতদিন সহ্য করবে? হিন্দুরা একত্রিত হচ্ছে। এবার কালীগঞ্জের রেজাল্ট নিয়ে আমরা উৎফুল্ল কেন? আমরা হিন্দুদের বরাবরই বলে এসেছি পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে 30% সরকার। হিন্দুদের অধিকারের জন্য, রক্ষার জন্য হিন্দুদের সরকার লাগবে। সেকু যাদের বলা হয় সেকুলার সিউডো সেকুলার, যারা অ্যাকচুয়ালি ভাইজানকে সাথে নিয়ে তো সেকুলারিটিটা হয় না, নৌসাদ সিদ্দিকীর সাথে নিয়ে, তাদেরকে বাদ দিলাম। থাকলো বিজেপি এবং তৃণমূল পরিষ্কার পাশে নিচ্ছে 30%, তার 30%-এর কথা ভাবছে। বাদ বাকিরা কোথায় যাবে? তাদের কথা কে ভাববে, কে বলবে? কালীগঞ্জে হিন্দুরা বুঝলো, তারা একত্রিত হলো। আপনি রেজাল্ট দেখুন, 109টা বুথে, মানে হিন্দু বুথের মধ্যে 108টা বিজেপি লিড নিয়েছে। ওখানে ভোট করতে দেওয়া হয়নি। তুমুল বর্ষা, ওই দিনকে আপনারা কভার করেছেন, তুমুল বর্ষা, মানুষ ভোট দিতে বেরোয়নি, তাও 69% ভোট পড়ে যায়। একটু আজীব ক্যালকুলেশন পশ্চিমবঙ্গের। ভোট দিয়েছি না সন্দেহ, কত ছাপ্পা ভোট পড়ে সেসব দেখতে হবে। তারপরেও 109টার মধ্যে 108টা হিন্দু প্রধান জায়গায় বিজেপি জিতেছে। এটাই তো মডেল। কিন্তু তরুণরা যা ভোট আপনারা আগে পেয়েছিলেন তার থেকে কিন্তু ভোট কমে গেছে। একদম কমেছে। এটা কেন হলো? কমার রিজন আছে তো। আমি বলি তৃণমূলের যারা স্পোক্স পার্সন তারা বলছেন যে হিন্দু ভোট, দেবাংশু ভট্টাচার্য যেদিনকে গণনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সে লিখছে, এই হিন্দু ভোটই বিজেপির হিন্দু ভোট তৃণমূলে চলে গেছে। আচ্ছা, সিম্পল কথা, আমাদের টোটাল ভোট কত হয়েছিল, পোলিং কত হয়েছিল, আর এখন কত হয়েছে, এটা বাই ইলেকশন। তারপরেও হিন্দু পোলারাইজেশন, হিন্দু ভোট আমরা পেয়েছি। আর আপনি একজন সাংবাদিক, আপনি এক্সপেক্ট করবো একটা, দেবাংশুর সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা নেই, কিন্তু ওয়েন উই আর টকিং অ্যাবাউট পলিটিক্স, আই উড লাইক টু রেসপন্ড টু আ কমেন্ট অফ এনি পলিটিশিয়ান। ডিজিটাল মিডিয়া ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটারের কথা পলিটিক্যালি উত্তর দিতে হবে, এত খারাপ দিন তো আসেনি। আমরা তো গ্রাউন্ড লেভেল থেকে পলিটিক্সটা করে উঠেছি, গ্রাউন্ড লেভেলের পলিটিক্সটা দেখেছি। সেফোলজিস্ট হয়ে যায় দেবাংশু প্রায় বিভিন্ন জায়গার কথাগুলো বলে। তো প্র্যাকটিক্যালি গ্রাউন্ড পলিটিক্সের সম্পর্কে তার ধারণা কি? আমি তার ধারণাকে ধরছি না। দুধ ভাতের কথায় বাংলায় বলে, উত্তর দেওয়া দরকার নেই। কিন্তু প্র্যাকটিক্যালি ভোট কম পড়েছে, তারপরও 109টায় আমরা 109টার মধ্যে 108টায় আমরা লিড আছি। যে ওই পুরো যদি দেখেন আপনি, 17C আপলোড হয়ে গেছে, দেখা যাচ্ছে যেগুলো মাইনরিটি বুথ, বিজেপির ভোট সংখ্যা 50 পেরোয়নি। একদিকে 600, একদিকে 50, একদিকে 550, একদিকে 20, এরকম ভোট পেয়েছি আমরা সেই বুথগুলোতে। তারপরেও এই রেজাল্ট, আমরা হ্যাপি। এটাই হচ্ছে 2026-এর মডেল। এটাই হচ্ছে 2026-এর মডেল। কারণ পুরো পশ্চিমবঙ্গে যদি দেখেন আপনি, হিন্দু মেজরিটি সিটের সংখ্যা 200-র আশেপাশে, 200 থেকে একটু কম। হিন্দুরা যদি একত্রিত হয়, তারা যদি তাদের অধিকার বোঝে, তারা যদি গতকালকে মহেশতলা, আগামীকাল তার বাড়ি তুলসীতলা না চায়, তারা যদি মোথাবাড়ি না চায়, তারা যদি মুর্শিদাবাদ না চায়, নিজেদের বাড়িতে পুজো করতে পারবে, শঙ্খ বাজাতে পারবে, মা বোনেরা শাঁখা সিঁদুর পড়তে পারবে, এটা যদি তারা চায়, 30% সরকারকে বাদ দিতে হবে। বাংলাদেশ দেখেছে, বর্ডার এলাকার বাংলাদেশের অবস্থাটা দেখেছে, বাংলাদেশে হিন্দুদের অবস্থাটা দেখছে। পশ্চিমবঙ্গ সেদিকে যাচ্ছে। 1990-এর কাশ্মীর আর 2025-এর পশ্চিমবঙ্গের মধ্যে তফাৎ কতটুকু? না, তাহলে এই ন্যারেটিভই কিন্তু আপনারা
এটা ন্যারেটিভ না, ন্যারেটিভ না না, আমি কেন ন্যারেটিভ বললাম তরুণদা, বঙ্গবাসী কিন্তু এই পোলারাইজেশনের ভোট আগে দেখেনি কোনোদিন। বঙ্গবাসী কি এটা দেখেছিল? দুটো শ্রেণীতে ভাগ হয়ে গেছে। না, বঙ্গবাসী কি দেখেছিল এটা আগে কোনোদিন, যে রেড রোডে দাঁড়িয়ে হিজাব পরে এক মুখ্যমন্ত্রী বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই? বঙ্গবাসী কি দেখেছিল যে দাঁড়িয়ে বলবে যে কাফেরদের সাথে লড়তে হবে, আমি কাফের নই, কাফেরদের সাথে লড়াই করুন? বঙ্গবাসী কি দেখেছিল শুধু হিন্দু হওয়ার অপরাধে মরে যাবে? আমি দুঃখের কথা আপনি শেয়ার করছি, চন্দন দাস এবং হরগোবিন্দ দাস তাদের ফ্যামিলির সাথে আমি দেখা করলাম, মামলা করেছি, আপনি জানেন। চন্দন দাসের ওয়াইফ কি বলেছে আমাকে জানেন? বলেছে আমার হাজব্যান্ড বেঁচে ছিল, মানে আমার স্বামী বেঁচে ছিল, রাস্তায় পড়েছিল, কুপানো ছিল তার বডি, রক্ত পড়েছিল, যারা কুপিয়েছে তারা দাঁড়িয়ে দেখছিল মরে কিনা। আমি পুলিশকে ফোন করেছি, পুলিশের থানা 200-300 মিটারের মধ্যে, একটা পুলিশ আসেনি। বাংলার মানুষ কি এটা আগে দেখেছে? বাংলার মানুষ দেখেছে দুর্গাপুজো বন্ধ হয়ে যেতে? দেখেনি তো, দেখছে তো, বাংলার মানুষ তো দেখছে। আর বাম কংগ্রেসকে ভরসা করতে পারতো বাংলার মানুষ, আপনার মনে হতে পারে বিজেপি কেন করতে পারতো, যদি ইন্ডি নামক কোনো অ্যালায়েন্স না থাকতো। যদি ইন্ডি অ্যালায়েন্সে দাঁড়িয়ে সীতারাম ইয়েচুরি বা ডি রাজা বামপন্থী নেতারা বলতো অভিষেকের বিরুদ্ধে এখানে যেগুলো হচ্ছে যেগুলো পলিটিক্যাল ভেন্ডেটা, যদি রাহুল গান্ধীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা না থাকতো, এরা বেসিক্যালি এখানে ভোট কাটুয়া হয়ে তৃণমূলকে সমর্থন করে, ঠিক যেমন 2021-এ নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে তৃণমূলকে সমর্থন করে তৃণমূলের সাহায্য করেছিল। এর তৃণমূল আর বাম কংগ্রেস একই, তার কারণ আছে, একতরফা ডিল নয়। কিন্তু তরুণদা এটাও কিন্তু খুব সিগনিফিকেন্ট, যারা এখানে আমাদের অনুষ্ঠানে আপনি দেখেছেন অনেকগুলো এপিসোড লিঙ্ক, বামের যারা প্রতিনিধি ছিলেন কিংবা মুখপাত্র ছিলেন, তারা বলছেন যে তৃণমূলের সঙ্গে আপনাদের এমন একটা লেভেলে সেটিং হয় যে সেটিংটা সাধারণ মানুষ বুঝতে পারে না, সেই লেভেলটা আমি শেষ করি। এবং তাদের বক্তব্য এটাই, বাম ফ্রন্টকে রুখতে, বাম ফ্রন্ট যেন কোনোভাবেই আর না আসতে পারে, এটা একটা ইউনিক সেটিং যে দিল্লিতে মোদি, বাংলায় মমতা। আচ্ছা, 0+0 কি হয়? 0 হয়, 0 - 0 0 হয়, গুণ করলেও 0 হয়। বাম কংগ্রেস নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তিত নয়। আপনি বলছেন সেটিং, আমি দেখাচ্ছি আপনাকে সেটিং, আমাদের দেখেছেন, আমি বলছি, আমি দেখাচ্ছি, নোটাও তো পেয়েছে বেশ কিছু জায়গায়, তো নোটা থেকে হারে ওরা, বেশ কিছু জায়গায় নোটা থেকেও হারে। এবার সেখানে হচ্ছে, আমি আবার বলছি, বামেদের বিভিন্ন সময় আপনারা দেখেছেন আমাদের মানে কোনো জায়গায় সভা করতে, কিছু করতে যেতে হয়, কোর্টে ছুটতে হয়, রাইট? কোর্ট থেকে অনুমতি নিতে হয়। লাস্ট 2014-15 সালের উত্থান দিবস ফার্স্ট মামলা, এটা আমরা করি, আমিও ছিলাম সেই মামলার একজন অ্যাডভোকেট, আমরা করি 30শে নভেম্বর অমিত শাহজি সভায় ভিক্টোরিয়ার সামনে, ফার্স্ট মামলা। তারপর কয়েক হাজার মামলা আমাদের করতে হয়েছে বিভিন্ন ছোট বড় বিভিন্ন সভা করার জন্য, পলিটিক্যাল। বামেদের কটা করতে হয়? উত্তর দিন। আচ্ছা, বামেদের সেটিংয়ের বলছি, ওখানে ওদের ন্যাশনাল লিডাররা বলে না ঠিক আছে ওরা একসাথেই আছি, এখানে এরা লাফালাফি করে। বামেদের আপনি বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতির কথাগুলো বলে আসতো, বামেদের দুর্নীতি, ফাইল বের করবো, ফাইলটা বেরোয় না কেন? কী সেটিং আছে? নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করবে বলে। মানুষকে আসলে আর বামফ্রন্ট যতটা বোকা মনে করে, মানুষ ঠিক ততটা বোকা নয়। আমি আবার বলে দিচ্ছি, বেশ কিছু বাম নেতা দেখবেন বহাল তবিয়াতে আছে, বহুত কমপ্লেন ছিল, সেই কেসগুলো আর প্রসিড করে না এই সরকারে। কেন করে না? আচ্ছা, চিটফান্ড নিয়ে কথা হয়, চিটফান্ড নিয়ে বেশি কথা যখন হয়, তৃণমূল কংগ্রেস যেমন বিদ্ধ চিটফান্ডে, ফ্যাক্ট, সেটার দিকে বামফ্রন্টটা তো ধোয়াতুলসি পাতা ছিল না। আইকোর অ্যাওয়ার্ড নিতে বুদ্ধবাবুকেও দেখা গেছিলো, তো আমি নাম করেই বলছি, বুদ্ধবাবুকেও দেখা গেছিলো, বুদ্ধবাবু পদ্মবিভূষণ অ্যাকসেপ্ট করেননি, কিন্তু আইকোরের অ্যাওয়ার্ডটা তার কাছে সম্মানের ছিল। তো চিটফান্ডের বেসিক্যালি একই জায়গায় বাম, মানে এখন এই এম যেটা আছে না, CPIM, দেখবেন এম ফর হচ্ছে মমতাপন্থী, এরা বেসিক্যালি একই সাথে কাজ করে। মানে ঘুরিয়ে আপনি বি টিম বলছেন, একদম বি টিম, তৃণমূলের বি টিম বলছে, ডাইরেক্টলি টিম, আপনি বলছেন মানুষ দেখছে তো, মানুষে দেখুন, মানে গণতন্ত্রে গণদেবতা লাস্ট কথা, তার উপরে কেউ থাকে না। আপনি লোকসভা দেখুন, আপনি বিধানসভা দেখুন, লোকসভা বিধানসভায় যে দলটা কংগ্রেস এক সময় ক্ষমতায় ছিল, এখানে দীর্ঘ সময় বামফ্রন্ট দীর্ঘ সময় ক্ষমতা ছিল, তারা শূন্য কেন হয়ে গেল? মানুষ তাদেরকে বিশ্বাস করে না কেন? তাদের বিশ্বাসযোগ্যতা নেই। তারা অনেক কথা বলে, আলটিমেটলি একই থালায় খাচ্ছে, একই কাজ করছে, একজনকে সেভ করছে। আর মানুষ তো প্রশ্ন করবেই দাদা। আমি বলছি যেমন একটা মানুষের কোনো কাজ নেই, কিছু করে না, সে ল্যাভিশ লাইফটা কী করে আসে বামপন্থী তাদের?
বেশ মানে তার প্রফেশন বলে কিছু নেই, ল্যাভিশ লাইফ লিড করছে, কেউ যদি আশীর্বাদ না থাকে। বেশ, আমরা লিগ্যাল পার্টে ঢুকবো, তার আগে আমি দুটো প্রশ্ন করে নিই, দর্শকরাও জানতে চাইবেন আপনার থেকে। এবার তৃণমূলকে যেভাবে আপনারা পাচ্ছেন, বিজেপি পাচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে যা যা দুর্নীতির অভিযোগ আছে, বিশেষ করে এই শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, খাদ্যক্ষেত্রে, সব ক্ষেত্রে, সব পর্বে আমি বলে থাকি, এই তৃণমূলকে যদি যেভাবে পাবেন, তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকসেপ্টেন্স, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা, তার প্রতি সমর্থন, বিশেষ করে মহিলাদের, কিভাবে দেখছেন 26-এ কি? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মাটি থেকে উঠে আসা নেত্রী, তাকে তার পলিটিক্যাল জায়গা দিয়ে ক্রিটিসাইজ করা মানে একজন রাজনীতির ছাত্র হিসাবে নোংরামি হবে, সেই নোংরামিটা আমি করব না। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত নেত্রী। 2021-এর ভোটের মেন ট্যাগলাইন কি ছিল মনে আছে তো নিশ্চয়ই? বাংলা নিজের মেয়েকে চায়। একদমই। তো বাংলার মেয়েরা আজকাল প্রশ্ন করছে যে হাঁসখালির মতুয়া বোনটা আমার, সে বাংলার মেয়ে ছিল না? আমার প্রশ্ন করছে যে আরজিকরের মেয়েটা, সে বাংলার মেয়ে ছিল না? কি দরকার ছিল লুকানোর, একজন বিধায়কের লোকজন পাঠিয়ে পুরো ভাঙচুর করে এগুলো প্রমাণ লোপাট করার জন্য? পশ্চিমবঙ্গে যে কটা ধর্ষণ হচ্ছে আজকাল, যেগুলো লুকানোর চেষ্টা হচ্ছে, তারা বাংলার মেয়ে নয়। আচ্ছা, যাদের চাকরি গেল বা যারা চাকরিটা পেল না, যাদের চাকরি চুরি হলো, তারা কি বাংলার মেয়ে ছিল না? মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী বেশ কিছু প্রকল্প এনেছেন, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, খুব ভালো কথা, অসুবিধা নেই, উচিত সরকারের করা এরকম। কিন্তু লক্ষ্মীরাও তো প্রশ্ন করছে, ভাণ্ডার তো দিচ্ছেন মা, আমাদের চাকরিটা কি হবে না? বাড়ির লক্ষ্মীরা ভাণ্ডার পাচ্ছে, মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কিন্তু বাড়ির ছেলে মেয়েদের চাকরি কোথায় হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন, শিল্প জায়গায় বোমা শিল্প হয়ে যাচ্ছে। যে সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর ভরসা করে মুখ্যমন্ত্রী জিতেছেন, আমি বিধানসভার কথা বলছি, হ্যাঁ, 21-এর পরে বকটুই দেখেছে, বকটুই টেস্ট হয়নি এখন ইলেকশনে, কিন্তু বকটুয়ে দেখেছে মানুষ যে তাদের দলের লোকজন তাদের কাছে কাজ করেছে। ওই ভাদু শেখের স্ত্রীর কথা মনে আছে? বল, আমার স্বামী তো একা খেত না, সবাইকে দিয়ে খেত, দিয়ে খাওয়ার পর তার মাথায় কেন বোমটা পড়লো, জ্যান্ত মানুষকে পোড়ানো কেন হলো? এগুলোর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আচ্ছা, এই বাচ্চা মেয়ে নাম নিতে পারবো না, লিগ্যাল বার থাকে, বাচ্চা মেয়েটা কালীগঞ্জের, তার কি দোষ ছিল? তৃণমূল জিতেছে তো খুব ভালো কথা, তৃণমূল জিতলে একজন সংখ্যালঘু মরে, এটাই তো ইকুয়েশন। তৃণমূল জেতে আর সংখ্যালঘুরা মরে, মানে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, যে মুখ্যমন্ত্রী বলেন, সেই গরুর বয়স হলে তাকে কসাইখানাতে মুখ্যমন্ত্রী পাঠান। বাসন্তীতে মনে আছে, একটা তৃণমূলেরই একজন মেয়ে, তিনি টিকিট পেলেন, সংখ্যালঘু, তার বাবাকে মেরে দেওয়া হলো গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। লাস্ট পঞ্চায়েতে যে কজন মরেছে তার বেশিরভাগ সংখ্যালঘু, বেশিরভাগ তৃণমূলের, আর মরেছে নিজেদের মধ্যে মারপিট করে। তো যে গরু দুধ খায়, তার লাথিও খায়, তাকে কসাইখানায় পাঠান মুখ্যমন্ত্রী। বাংলার মহিলাদের অবস্থা, দুরবস্থা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে জীবন চলবে না সেটাও জানে। আমরা তো বলছি, আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার আমরা 3000 টাকা করে দেবো, সাথে আমরা শিল্পও আনবো, সাথে আমরা কাজও আনবো। একটা সিম্পল, লাস্ট একটু বড় হয়ে যাচ্ছে, ছোট শেষ করে দিচ্ছি আমি। ইন্ডাস্ট্রির জন্য, ফর এক্সাম্পল, আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা আপনার কোনো দর্শক একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে যদি স্টেটে ইনভেস্ট করতে যায়, স্টেটে কি সুবিধা দেখবে? যে রাজ্য তাকে SEZ দেবে সে সেই রাজ্য যাবে, যে রাজ্য তাকে ইনসেন্টিভ দেবে সেই রাজ্য দেবে। আমার পশ্চিমবঙ্গ সরকার SEZ এর এগেনস্টে, আমার পশ্চিমবঙ্গ সরকার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মানে ইনসেন্টিভ দিত, এরা উইথড্র করে নিয়েছে। কোনো ইন্ডাস্ট্রি এখানে আসবে কেন দাদা? এখানে কাজ কেন হবে? পশ্চিমবঙ্গ একসময় মেধা সাপ্লাই করতো দেশে, আজকাল পরিযায়ী শ্রমিক সাপ্লাই করে। ধান পোতার কাজের জন্য কেরালায় যাচ্ছে এখান থেকে লোকজন। তো এই তো পশ্চিমবঙ্গের অবস্থা, এগুলো তো টেস্ট হবে 26-এ। বেশ, এবার একটু লিগ্যাল পার্টে আসি। তার আগে আপনাকে একদম ওপেন জিজ্ঞেস করি, 2026-এ অনেক আবার দল বদলের এপিসোড শুরু হবে, অনেকে দম আটকে আসবে, অনেকে দম হবে। তো আমার প্রশ্ন যে তৃণমূলের যারা আপনাদের দলে আসবেন তারা কি প্রার্থী হবেন আবার? দেখুন, এই ডিসিশন নেওয়ার আমি কেউ না, একজন কর্মী হিসেবে বলতে পারি যে কোনো দলের কর্মীরা অলওয়েজ ওয়েলকাম। কর্মীরা চোর বলে আমি বিশ্বাস করি না। কোনো দলের প্রতিষ্ঠিত চোর নেতা যেগুলো আছে তারা আসলে কর্মীরা মনে হয় এবার বিরোধ করবে। আমার মনে হয় পার্টি আগেরবার যে ভুলটা করলো এটা এবার অন্তত আর করবে না। আপনি কি প্রার্থী হচ্ছেন? আমি প্রার্থী হব কি না হব, দলের একজন মানে সাধারণ কর্মী আমি। 2009 থেকে এই দলের যাত্রা শুরু আমার। আমি যখন কলেজের 4th ইয়ারে পড়ি, তো 2009-এ আমি তৃণমূল বা কংগ্রেস জয়েন না করে বিজেপি জয়েন করেছিলাম, নিশ্চয়ই আদর্শ ভালোভাবে জয়েন করেছিলাম। তা আমি প্রার্থী হব কি হব না ঠিক করবে পার্টি, আমি নই।
বেশ, এবার একটু লিগাল পার্টে আসি, আপনার প্রফেশন পার্টে। দর্শকরা তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে তরুণদা। প্রথম হলো ডিএ। 27 জুন 25% কিন্তু আর 2-3 দিন আছে। বকেয়া 25%। হ্যাঁ, রাইট। নাম্বার 1। নাম্বার 2, 32,000। সেখানে কিন্তু আবারও কি অপেক্ষা করছেন আপনারা, একদম একজন আইনজীবীর মুখ থেকে শুনবেন। আর তৃতীয়, রিভিউ পিটিশন। চাকরিহারা যারা ইতিমধ্যেই 2016 প্যানেল এন্টার বাতিল হয়েছে 26,000, কতটা প্রভাব পড়বে 26-এ? পড়বে 26-এ। আপনারা 26,000 দেখছেন, আপনারা দেখছেন 26,000 চাকরি বাতিল হলো। আমি একটু অন্যভাবে দেখছি। আমি দেখছি 26,000 ইন্টু 4 করছেন আপনারা ফ্যামিলির 4 জন ধরে, মানে প্রায় 1 লক্ষ লোক। আমি দেখছি 25 লক্ষ পরীক্ষার্থী ইন্টু 4, মানে 1 কোটি মানুষ। এই 26,000 এফেক্টটা 26,000 নয়, কিন্তু 1 কোটি মানুষের ওপর। কারণ যারা পরীক্ষা দিয়েছিল, যারা চাকরি পায়নি, তারাও কিন্তু বঞ্চিত। এদের মধ্যে অনেক যোগ্য আছে, তারাও বঞ্চিত। এফেক্ট তো অবভিয়াসলি পড়বে। চোরদের, যারা চাকরি চোর, তারাও নিজেরাও জানে আমরা চোর, তাদের কথা পার্সেন্টেজটা আমরা যাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে দুটো জায়গা ছিল, এক পুরো প্যানেল বাদ হয়ে যাক, এক পুরো গোলমাল করে প্যানেলটা রক্ষা হয়ে যায়। কেন বলছি? প্যানেল যদি পুরো বাদ হয়ে যায়, কে চোর কে ভালো কেউ বলবে না। প্যানেল যদি রক্ষা পেয়ে যায়, চোররাও রক্ষা হয়ে গেল, ভালোরাও রক্ষা পেয়ে গেল, কোনো ঝামেলা নেই। তার কাছে এই রাস্তাটাই ছিল। এর জন্য ও ছাড়ুন বেকার। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসিকে এবং সরকারকে বারবার বলা হলো তোমরা লিস্ট দাও, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট বারবার লিস্টের পরও দিল না। 8,000, আপনার মনে থাকবে 8,000 চাকরি বাতিল, এটা থামতে পারতো। জাস্টিস গাঙ্গুলির অর্ডার ছিল 8,000 রাফলি চাকরি বাতিল, সেটা না মেনে 26,000 নিয়ে গেলেন রাজ্য সরকারের সরকারি প্রসিদ্ধ আইনজীবীরা। আমি কারোর নাম নিচ্ছি না এখন, প্রসিদ্ধ বিখ্যাত কিছু আইনজীবী আছেন, তারা এটাকে 26,000 পর্যন্ত নিয়ে গেলেন। এফেক্ট তো পড়বেই। আপনার ফার্স্ট এটা গেল। সেকেন্ড পয়েন্ট আপনার হচ্ছে, আমি একটু করে আসি, 32,000 প্রাইমারি চাকরি সিঙ্গেল বেঞ্চ বাতিল হয়েছিল, ডিভিশন বেঞ্চ ওটা পেন্ডিং, সিঙ্গেল বেঞ্চগুলো রিপ্যানেল করতে। কেন বলেছিল? আপনার অনেক দর্শকরা আছেন যারা প্রাইমারি পরীক্ষা দিলেন, তারা জানবেন। এই নিয়োগ যেটা হয়েছিল তার একটা প্যানেল হওয়া উচিত, তো সে প্যানেল কেউ চোখে দেখেনি প্রথমত। আমি সেকেন্ড হচ্ছে, সিলেকশন কমিটি থাকা উচিত ছিল, সিলেকশন কমিটি প্যানেল প্রিপেয়ার করতো। সিলেকশন কমিটির জায়গায় এস বাসু রাও অ্যান্ড কোম্পানি বলে একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হলো। কীভাবে দিয়ে দেওয়া হলো কেউ জানে না। থার্ড হচ্ছে ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট যে হয়নি সেটা কোর্টে প্রমাণিত। নেক্সট হচ্ছে রিজার্ভেশন রোস্টার। আপনি জানেন রিজার্ভেশন রোস্টার মেনটেন করতে হয়, যাতে এসসি এসটি ওবিসি সুবিধাগুলো ঠিকঠাক পায় জেনারেলের। রিজার্ভেশন রোস্টার এখানে মেনটেন হয়নি। অনেকজন এখনও বাইরে আছেন, চাকরি পাননি। একজন 17-18 মতো মার্কস পেয়েছিল, তারা চাকরি পায়নি, রিজার্ভ ক্যাটাগরি হয়ে জেনারেল ক্যাটাগরি 10 পেয়ে চাকরি করছে। ক্লিয়ার ভায়োলেশন অফ রিজার্ভেশন রোস্টার হয়নি। এরকম করে 7টা পয়েন্ট ছিল, 7টা পয়েন্টের বেসিসে সিঙ্গেল বেঞ্চে রয় হবে। ডিভিশন বেঞ্চে মামলা চলছে, মামলাকারীদের আইনজীবী হিসাবে দেখুন, ডিভিশন বেঞ্চ কী রায় দেবে তো আমি বলতে পারি না, আমি ভবিষ্যৎ বক্তা নয়। একজন মামলাকারী হিসাবে, মামলাকারী আইনজীবী হিসাবে যে মামলাটা জিরো থেকে জানে, এটা বলতে পারি এই মামলা যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং শোনেন, তাতেও খুব একটা কিছু করার নেই। মানে এটা এত পরিমাণে দুর্নীতি হয়েছে। এসএসসি, আমি আবার বলছি, এসএসসি দুর্নীতিটা হচ্ছে বাচ্চাদের কাছে। এসএসসি যেটা হয়েছে এটা বাচ্চা, এটা আরও একটা খুব বড় সেটব্যাক, আরও বড়। হ্যাঁ, আর একটা লাস্ট আপনাদের প্রশ্ন ছিল ডিএ 25%। দেখুন, ডিএ 25% না, বকেয়া ডিএ 25%। স্যাটে তারা জিতলো, ক্যালকাটা হাইকোর্ট জিতলো, রিভিউ জিতলো, এবার সুপ্রিম কোর্টে এতদিনকার ডিএ এতদিন তারা ডিএটা দেয়নি। এবার সরকার যদি ডিএ না দেয় তাহলে কী হবে? সরকার ডিএ না দিলে যে অ্যাপিলটা ওরা ফাইল করেছে, মানে এসএলপি এটা ফাইল করেছে, এসএলপিটা ডিসমিস হবে। এসএলপি ডিসমিস হলে 100% ডিএ দিতে হবে। 100% ডিএ দিলে সরকারের ভাড়েমা ভবানী, আপনি জানেন, সরকার দেউলিয়া গেল। যদি 25% না দেয় তাহলে এটাই হবে, 25% না দিলে ওটা ডিসমিস হয়ে যাবে, ভাড়েমা ভবানী। আর 25% দেবে, আমি বিশ্বাস করি 25% দিয়ে দেবে টাইমের আগে, বা 1-2 দিন হয়তো এক্সটেনশন চাইবে। কেন দেবে সম্ভব করে আমি বলছি কেন। হ্যাঁ, ওটা প্রেয়ার করতে পারে, দেখাতে পারে উই হ্যাভ ডান সামথিং টু গেট দ্য মানি। জুন করতে পারে। জুন মাসেই এই সরকার মার্কেট থেকে লোন তুলেছে, দুবারে, জুনের প্রথম দিকে আর জুনের মিডলে। সেটা হচ্ছে আপনার 2,000 কোটি টাকা, 20 ইয়ারের 10 ইয়ারে। তো এইটাকে মেটানোর জন্য তো ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকম। আমরা দেখছি ডিএ দিচ্ছে, ফিয়ে দিচ্ছে, 20 বছর করে যে লোনগুলো তুলছে সেগুলো কার ওপর পড়বে? সাধারণ মানুষের ওপর পড়বে। 6.5 লাখ ক্রোড় লোন পশ্চিমবঙ্গের ঘাড়ের ওপর আজকে। অর্থাৎ একটা শিশু জন্মালে তার মাথায় 65,000 টাকার লোন আছে। 20 বছর মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না। মানে আমি চাই উনি সুস্থ থাকুন, কিন্তু কালের নিয়ম বলে কথা থাকে, কালের নিয়মে আশা করি উনি থাকবেন না।
তৃণমূল কংগ্রেস 20 বছর পর থাকবে কিনা তাদেরও সন্দেহ। পশ্চিমবঙ্গ সরকারের ওপর এই যে কোন পার্টি থাকবে না থাকবে আমি সেই আসপেক্টেই যাচ্ছি না, পশ্চিমবঙ্গ সরকারের ওপর এই লোনটা আসবে। পশ্চিমবঙ্গ সরকারের ওপর লোন আসা মানে পাবলিকের ওপর আসা, তো ডিএ তো দিচ্ছে, ওই ধার করে ঘি খাওয়ার মতো ব্যবস্থা হয়েছে। বেশ, একদম শেষের দিকে তোমরা রথ নিয়েও কিন্তু, রথের প্রসাদ নিয়েও কিন্তু একটা বড় কন্ট্রোভার্সি চলছে। হালাল প্রসাদ, হ্যাঁ, মানে মানুষজন বলছেন, আপনাদের দলের লোকজন বলছেন, বিরোধী দলনেতা থেকে শুরু করে সবাই বলছেন, এক্স্যাক্ট কি বলুন তো, দর্শকরা অনেকেই কিন্তু জানতে চান। না রথে দেখুন আপনার আপনাদের আপত্তি সমস্যা না, আপত্তি সমস্যা কিছু নেই। শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম মানে পুরীর, ওটা ওখানে প্রসাদ কে হয়, মহাপ্রসাদ কাকে বলে আপনারা নিশ্চয়ই জানেন। প্রসাদ হয়, মাতা বিমলাকে উৎসর্গ করা হয়, তারপর সেই প্রসাদ আসে জগন্নাথ দেবের কাছে, তারপর সেটা মহাপ্রসাদ হয়, রাইট? ওটা ধাম একটা। এবার কোনো ধাম তো আমি চাইলে এখানে করে নিতে পারি না। মুখ্যমন্ত্রী যদি মনে হয় যে এখানে আমি একটা কাবাব শরীফ বানাবেন কি উনি? সেখান থেকে জমজমের জল পাওয়া যাবে, এই সাহস কি উনি দেখাবেন না। হিন্দুদের ধর্মকে আঘাত করা খুব সোজা। গজা পুরীর জগন্নাথ মন্দিরে তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে এখানে একটা জগন্নাথ মন্দির তিনি বানিয়ে দেন, মন্দির না, জগন্নাথ কালচারাল সেন্টার বানালেন, সেখান থেকে গজা পেড়া দেওয়া হবে, খুব ভালো কথা, সাধুবাদ জানাই। দুটো পয়েন্ট এখানে আমার আছে। ফার্স্ট, সরকারি টাকায় মন্দির তৈরি হয় কী করে? সেকেন্ড, সরকারি টাকার প্রসাদ বিলি হচ্ছে কী করে? থার্ড, এই প্রসাদ তো প্রসাদ না, টেন্ডার দিয়ে লোকাল দোকান থেকে বানানো হয়েছে। দেখছিলাম ভিডিও, একটা দোকান থেকে বানিয়েছে, সে কড়াইয়ে ভাজছে, প্রসাদ বানাচ্ছে, সে প্রসাদ মানে মিষ্টি বানাচ্ছে, এটা প্রসাদ বলাটা উচিত হবে না, মানে প্রভু জগন্নাথ নিশ্চয়ই ক্ষমা করবেন আমাকে। মিষ্টি বানাচ্ছে, তাকে সে বলছে আমার দোকানে হালাল মিষ্টি পাওয়া যায়, তো প্রসাদটাও কি হালাল? কয়েকদিন আগে ঈদ গেছে, কড়াইটা বড় ছিল। পশ্চিমবঙ্গের হিন্দুরা যথেষ্ট বুদ্ধিমান, আমি আর কিছু বলছি না এর থেকে বেশি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বকরি ঈদ গেছে, কড়াইটাও বড় ছিল, সেখানে প্রসাদ মানে নামে তৈরি হচ্ছে, সেটা কী ধরনের প্রসাদ তৈরি হচ্ছে? হালাল প্রসাদ জিনিসটা কি? জগন্নাথ দেবের প্রসাদ, পুরীর জগন্নাথ দেবের প্রসাদ, সেটাকে এইভাবে ছড়ানো, এইভাবে দেওয়া যায় কি? মানে আবার বলছি, হিন্দু ধর্মকে নিয়ে খেলা খুব সোজা। মুখ্যমন্ত্রী সেটার জন্য এটাই করছেন। মুখ্যমন্ত্রী মনে করেন যে অন্য ধর্মের জন্য কিছু করুন না, পার্ক সার্কাসের দিকে একটা কাবা শরীফ বানিয়ে দিন, সেখানে জমজমের জল পাওয়া যাবে, ব্যবস্থা করুন, ক্ষমতা আছে করার। আপনি যেভাবে ব্যাখ্যা করলেন খুব ইন্টারেস্টিং, এবং মানুষজন কিন্তু শুনবেন এবং রিয়াক্ট করবেন। ওকে, একদম শেষ প্রশ্ন, একটু টাফ করি তরুণ দা। 2026 করা নাড়ছে, 100 ক্রস করবে? সরকারে আসার ইচ্ছা আছে। আপনি 100-তে আটকে যাচ্ছেন, এই 100 ক্রস করবে কিনা তৃণমূলকে জিজ্ঞেস করুন। 30% ভোট ব্যাংক, যাদেরকে ভাদু শেখ বানাবে, কালীগঞ্জের বাচ্চা মেয়েটা বানাবে, বিভিন্ন সময় সংখ্যালঘু ভাই বোনদের হত্যা করাবে, তারা কি আর ভোটটা দেবে? আমি তাদেরকেও আমি একটু ইন্টারাপ্ট করি, একটা লাইন বলি। শঙ্কুদা আমাদের এপিসোডে এসেছিলেন, আমি একই প্রশ্ন করেছি, সে বলছে তৃণমূল 26-এ কি 26 পেরোবে? বল। তৃণমূল দেখুন, 26-এ তৃণমূল সরকারে আসবে কিনা সন্দেহ আছে, সন্দেহ না, গ্যারান্টি আছে। ভারতীয় জনতা পার্টি 2026 সালে সরকার করবে। পশ্চিমবঙ্গের হিন্দুরা তাদের স্বার্থ রক্ষার জন্য 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার এখানে প্রতিষ্ঠা করবে। না হলে পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থা বাংলাদেশি হিন্দুদের থেকেও খারাপ হবে। যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এতগুলো জেলায় হিন্দুরা আজকে সংখ্যালঘু হয়ে গেছে, জায়গাটা আরও স্প্রেড করছে। তো হিন্দুদের অস্তিত্ব রক্ষার ব্যাপার। তো আবার সেই শ্যামাপ্রসাদ মুখার্জির সেই কথা যে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে নাও প্রতিশোধ। এখানে গণতান্ত্রিক উপায়ে হিন্দুরা প্রতিশোধ নেবে তাদের উপর হওয়া অত্যাচারের। অনেক ধন্যবাদ তরুণদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা শুনলেন আজকে তরুণজ্যোতি তিওয়ারি ব্যাখ্যা করলেন অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে কিন্তু আমরা এলাম। এবং সবথেকে বড় কথা, আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, অপেক্ষা করে আছেন নোটিফিকেশন কি দেবে সরকার, 27 তারিখ কিন্তু আর 1-2 দিন পরই, সেই নিয়েও কিন্তু একদম লিগ্যাল পার্ট থেকে কি হতে পারে আপনারা শুনলেন। এছাড়া আরও অনেক বিষয় নিয়ে কথা বললাম, এবং সামনে রথের প্রসাদ নিয়েও কিন্তু রাজনীতি শুরু হয়েছে, সেই বিষয়েও আপনারা শুনলেন, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এইভাবেই নীতি নির্ণয় দুর্নীতির পর্ব চলতে থাকবে বিভিন্ন ইস্যুস নিয়ে। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।